হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ার। আজকে আমি তোমাদের ভূগোল ক্লাসের মাধ্যমিকের যে ভূগোল বিষয় রয়েছে সেখানে তোমাদের যে সেকেন্ড সামেটিভ এক্সাম হবে সেই সেকেন্ড সামেটিভ এক্সামে যে চ্যাপ্টার থাকবে ভারত থেকে স্বাভাবিক উদ্ভিদ, সেখান থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিয়ে কিন্তু চলে এসেছি। অবশ্যই আমার ক্লাসটাকে প্রথম থেকে শেষ অবধি দেখবে। দেখো, এই ক্লাসে আমি তোমাদের বোঝাবো এই খুব সহজভাবে কীভাবে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে মনে রাখবে এবং কোন কোন গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে বিগত সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছে এবং তোমাদের জন্য কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো সবগুলোই কিন্তু এখানে আমি বলে দেবো, কভার করে দেবো এই একটি ভিডিওতে, ঠিক আছে? তাই প্রথম থেকে শেষ অবধি সবাই ক্লাসটাকে দেখবে। দেখো, ভারতের স্বাভাবিক উদ্ভিদ বলতে কি বোঝায়, প্রথমেই বোঝো আগে স্বাভাবিক উদ্ভিদ কী জিনিস। স্বাভাবিক উদ্ভিদ হলো সেই সমস্ত উদ্ভিদ যেগুলো মানুষের দ্বারা কখনোই রোপিত নয়, যেগুলো স্বাভাবিকভাবে প্রকৃতিতে নিজের থেকে জন্মায়, বড় হয়, বংশবিস্তার করে, ঠিক আছে, ফুল ফল হয়, যেখানে মানুষের কোনো হস্তক্ষেপের মানুষের কোনো ভূমিকাই থাকে না, ঠিক আছে, তাকেই বলা হয় স্বাভাবিক উদ্ভিদ। তো ভারতের স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ যদি দেখি, এটা একটা ইম্পর্টেন্ট প্রথমে শর্ট প্রশ্ন। ভারতে স্বাভাবিক উদ্ভিদ বা অরণ্যের পরিমাণ 8.07 লক্ষ বর্গ কিলোমিটার, যেটা ভারতের কতটা 24.56%, মোট এলাকার 24.56%। তো ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করার জন্য দুজন বিজ্ঞানী চ্যাম্পিয়ন এবং পুরী নামে দুজন বিজ্ঞানী, তাদের ভূমিকা কিন্তু অনেক বেশি। তারাই মূলত স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করেছেন। সেক্ষেত্রে তারা ভারতের স্বাভাবিক উদ্ভিদকে 6টা প্রধান ভাগে এবং 16টা উপবিভাগে বিভক্ত করেন। এর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ লাইন মনে রাখতে হবে, পরিবেশ রক্ষায় অর্থাৎ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যে স্বাভাবিক উদ্ভিদ প্রয়োজন, আমরা জানি গাছ আমাদের অক্সিজেন দেয় এবং পরিবেশে বৃষ্টিপাত এবং উষ্ণতাকে বজায় রাখে। সেজন্য কোনো এলাকার, কোনো দেশ বা কোনো একটা এলাকার যে মোট আয়তন তার কমসে কম 33% ফরেস্ট কিন্তু থাকা আবশ্যক। সেখানে ভারতে কতটা আছে তাহলে 24.56%, অর্থাৎ প্রয়োজনীয় অরণ্যের যে পরিমাণ অরণ্য দরকার আমাদের ভারতবর্ষের আয়তন অনুসারে, সেই পরিমাণ অরণ্য কিন্তু আমাদের দেশে নেই এবং প্রতিনিয়ত অরণ্য কিন্তু ধ্বংস হয়েই চলেছে। যাই হোক, সেটা অন্য আলোচনার বিষয়। কিন্তু এখানে প্রথমেই আমাদের জানতে হবে যে ভারতে যে স্বাভাবিক উদ্ভিদগুলো দেখা যায় সেগুলো কয় প্রকার, কোথায় কোথায় দেখা যায়, সেই স্বাভাবিক উদ্ভিদগুলোকে কয় ভাগে কী ভাগে ভাগ করা হচ্ছে, তাদের উদাহরণ, বৈশিষ্ট্য এবং অবস্থান, ঠিক আছে? খুব শর্ট প্রশ্ন এখান থেকে আসে, জেনে নাও কোন কোন জায়গা থেকে আসে। তার আগে অবশ্যই জানতে হবে এই 6টা বিভাগ কী কী এবং সেই উদ্ভিদগুলো কী কী, তাদের কী বৈশিষ্ট্য। প্রথমেই দেখো ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ, এর বন্টন বা অবস্থান যদি দেখি আমরা, কোথায় কোথায় ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়। দেখো তাহলে পশ্চিমঘাটের পশ্চিম ঢাল, অর্থাৎ যেখানে এই যে পশ্চিমঘাটের পশ্চিম ঢাল, এই জায়গাটাতে কি হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন ভারতে প্রবেশ করে সর্বপ্রথম কি জলীয় বাষ্প নিয়ে গ্রীষ্মকালে বর্ষার শুরুতে কিন্তু এই পশ্চিমঘাট, যেখানে পাহাড় আছে, পশ্চিমঘাটের পশ্চিম ঢালেই কিন্তু বাধা পায় এবং এখানে সর্বাধিক বৃষ্টিপাত ঘটায়। এখানেই ঘটায়, আর কোথায় ঘটায়, এদিকে বঙ্গোপসাগর থেকে আরও জলীয় বাষ্প নিয়ে যখন মেঘালয়ে পৌঁছায়, মেঘালয়ে গিয়েও কিন্তু প্রচুর বৃষ্টিপাত ঘটায়। মেঘালয়, মিজোরাম, মণিপুর এই সমস্ত রাজ্যগুলোতে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই রাজ্যগুলোতে কি দেখা যায় তাহলে, অতিরিক্ত বৃষ্টিপাত এবং উষ্ণতার জন্য এই ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ দেখা যায়। এছাড়া আর কোথায়, আসাম, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, যেখানে ভারতের 12% এলাকাতেই কিন্তু এই ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি রয়েছে। তো এই ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি বলতে আমরা কোন কোন উদ্ভিদকে বা কোন কোন গাছকে বোঝাই, এই গাছগুলোর নাম বা উদ্ভিদগুলোর নাম মনে রাখতে হবে তোমাদের। এবং অবশ্যই এর সঙ্গে কি এই জায়গা থেকে ম্যাপ পয়েন্টিং আসে যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি, ভারতের ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি ম্যাপ পয়েন্টিং যদি করতে বলে তাহলে তোমাদের কোন জায়গাটা করতে হবে, একটা করতে পারে এই যে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, এই জায়গাটা এভাবে পয়েন্ট আউট করে দেবে, আর কোনটা এই এলাকাটাকেও কিন্তু তোমরা ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য রূপে চিহ্নিত করে দিবে, ঠিক আছে? তাহলে এটা একটা ম্যাপ পয়েন্টিং হয়ে গেল। তার সঙ্গে অবস্থান এবং এই চিরহরিৎ উদ্ভিদের নাম, এগুলো কিন্তু বিভিন্ন বছরে কিন্তু পরীক্ষায় এসছে বারবার, এখান থেকে শর্ট কোশ্চেন, এমসিকিউ, এসসিকিউ এগুলোই আসে। তো
এখানে কি কি উদ্ভিদ জন্মায়? এখানে যে উদ্ভিদগুলো জন্মায় সেগুলো মূলত কি কি? আবলুস, মেহগনি, রোবার, এবনি, রোজউড, আয়রনউড, শিশু, সিংকোনা, বাঁশ, বেত। অর্থাৎ আমরা আমাদের চারিপাশেও এই ধরনের উদ্ভিদ কিন্তু দেখা যায়। ঠিক আছে। পরিবেশ, কি ধরনের পরিবেশে এই উদ্ভিদগুলো, ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ জন্মায়? যেখানে সারা বছর কি থাকবে? উষ্ণতা একই রকম থাকবে, উষ্ণতার পার্থক্য খুব কম হবে, এবং উষ্ণতার অবশ্যই কি হবে? উষ্ণতার পরিমাণ কিন্তু অধিক হবে। গড় বার্ষিক উষ্ণতা এই সমস্ত এলাকাগুলোতে কত ডিগ্রি থাকে? 24 থেকে 27 ডিগ্রি। দেখো গড় উষ্ণতার জন্য কিন্তু একটু কম মনে হচ্ছে, 24 থেকে 27 ডিগ্রি, কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাগুলোতে যেটা নর্মাল উষ্ণতা সেটা কিন্তু সবসময় 35, 37 এবং তার উপরে থাকবে। ঠিক আছে। উষ্ণতার প্রসর দেখো, এখানে সারা বছর যদি উষ্ণতা একই রকম থাকে তাহলে উষ্ণতার প্রসর অর্থাৎ সর্বাধিক উষ্ণতা এবং সর্বনিম্ন উষ্ণতার মধ্যে যে ডিফারেন্স সেটাও কিন্তু খুব কম হবে। বার্ষিক গড় বৃষ্টিপাত দেখো, ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ জন্মানোর প্রথম যে কন্ডিশন, সেখানে প্রচুর বৃষ্টিপাত হতে হবে। তাহলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণও কী হবে? অনেক বেশি হবে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ হবে বছরে 250 সেন্টিমিটারেরও বেশি। ঠিক আছে। আপেক্ষিক আর্দ্রতা দেখো, এত বৃষ্টিপাত যখন হবে তখন আপেক্ষিক আর্দ্রতাও বেশি থাকবে, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে। সেই জন্য এই সমস্ত এলাকাগুলোতে বা যেখানে যেখানে ক্রান্তীয় চিরহরিত বনভূমি দেখা যাবে সেখানে বাতাসের আর্দ্রতাও খুব বেশি থাকবে। বছরের 8 থেকে 9 মাস সময়ে আর্দ্রতা 80 থেকে 90% থাকে, অর্থাৎ যে কোনো সময় বৃষ্টি হওয়ার মতো ওয়েদার এখানে অবস্থান করে, মানে দেখা যায়। তো এরকম পরিবেশেই কিন্তু ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ জন্মায়। চিরহরিত কথাটার অর্থই হলো সারা বছর সবুজ থাকে, পাতা ঝরায় না, বিশেষ অল্প বিস্তর পাতা ঝরায় এবং সারা বছর গাছে পাতা থাকে। ঠিক আছে। এবার 2 নম্বর বিভাগটা কি? ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, অর্থাৎ এটাও ক্রান্তীয় অঞ্চল। ভারত একটা ক্রান্তীয় অঞ্চল, দেখো কর্কট ক্রান্তি রেখে ভারতের ঠিক মাঝখান দিয়ে বিস্তৃত। অবশ্যই ভারত একটা ক্রান্তীয় অঞ্চলে অবস্থান করে। তো এর বেশি মূলত ক্রান্তীয় অঞ্চল বলতে ভারতের যে কর্কট ক্রান্তি রেখার যে দক্ষিণ অংশটা আছে, এই অংশটা মূলত বেশিরভাগটাই ক্রান্তীয় জলবায়ুতেই পড়ে। তো তবুও ভারতে কি ক্রান্তীয় যেমন চিরহরিত বনভূমি দেখা যায়, তার পাশাপাশি ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদও দেখা যায়। এখানে যে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদগুলো দেখা যায় সেগুলোকে আবার আমরা 2 ভাগে ভাগ করে পড়ব। একটা হলো শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ, আর একটা ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ। শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ কাদের বলা হচ্ছে? দেখো যে সমস্ত জায়গায় দেখো বার্ষিক গড় বৃষ্টিপাত 50 থেকে 100 সেন্টিমিটার, শীতকাল শুকনো এবং গ্রীষ্মকাল আর্দ্র, গড়ে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এবং উষ্ণতার বার্ষিক প্রসর অধিক, অর্থাৎ বার্ষিক প্রসর অর্থাৎ শীতের উষ্ণতা খুব কমে যায়, আবার গ্রীষ্মকালে উষ্ণতা খুব বেড়ে যায়, ডিফারেন্সটা অনেক বেশি, এবং আর্দ্রতা সারা বছরই কত? 50%-এরও কম থাকে, 47%-এরও কম থাকে। ঠিক আছে। এই ধরনের এলাকাগুলোতে কি দেখা যাবে? শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ জন্মাবে, অর্থাৎ শীতকালে এখানকার উদ্ভিদগুলো যেহেতু বৃষ্টিপাত হয় না, তাহলে বাষ্পমোচন রোধ করার জন্য তারা কি করবে? পাতা ঝরিয়ে ফেলবে। ঠিক আছে। এর এই সমস্ত উদ্ভিদগুলো কোথায় কোথায় কোন কোন রাজ্যে দেখা যায়? আমাদের দেশের উত্তরপ্রদেশের দক্ষিণ পূর্বাংশে দেখা যায়, বিহারের পশ্চিমাংশে দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং কর্ণাটকে এই ধরনের অরণ্য বা উদ্ভিদ দেখা যাচ্ছে। ভারতের সর্বাধিক অরণ্য যদি বলি আমরা, 29% অরণ্য এই প্রকার। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, তাই না? ভারতের সর্বাধিক কি ধরনের বনভূমি দেখা যায়? তাহলে 29% বা প্রায় 30% এলাকাতেই দেখা যায় কি? শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ। ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ হলো ভারতের সর্বাধিক যে স্বাভাবিক উদ্ভিদগুলো দেখা যায় তার বিভাগ। ঠিক আছে। এখানে কি ধরনের উদ্ভিদ জন্মায়? দেখো এখানে কাঁটাযুক্ত গুল্ম এবং ঝোপ, ঘাস, কুল গাছ, পলাশ, মহুয়া, কেন্দু, কুসুম, বাবলা, খয়ের, শাল এবং শিমুল গাছ এই সমস্ত এলাকায় জন্মায়। এবার ম্যাপের মধ্যে দেখে নাও কোথায় কোথায় এই উদ্ভিদগুলো আমরা দেখতে পাই। দেখো ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী কোথায় রয়েছে? এই যে জায়গাগুলো দেখো, এই যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র মিলে এই যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনটা গোটাটাতেই কি দেখা যায়? ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়। ঠিক আছে। এরপরে কি রয়েছে? দেখো এরপরে রয়েছে এই ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদেরই পরের পার্ট, যেটা হলো কি? ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। এই ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ কীরকম? এই ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ হলো সেই সমস্ত উদ্ভিদ যেগুলো হিমালয়ের পাদদেশে তোরাই ডুয়ার্স অঞ্চলে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে জন্মায়। কোথায়? দেখো পশ্চিমবঙ্গ, আসাম সমভূমি, ছোটনাগপুর মালভূমি অঞ্চল,
ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে অর্থাৎ পূর্ব দিকে যে বৃষ্টি ছায়া অঞ্চলটা আছে সেখানে বৃষ্টিপাতের অভাবে যে উদ্ভিদগুলো জন্মায় সেগুলোর বেশিরভাগই হলো আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ। ঠিক আছে, এবার এই সমস্ত উদ্ভিদগুলো কি ধরনের পরিবেশে ডেভেলপ হয়? দেখো পরিবেশটা কীরকম থাকে। বার্ষিক গড় উষ্ণতা কত থাকবে? 100 থেকে 200 বার্ষিক গড় বৃষ্টিপাত যে হবে 100 থেকে 200 সেন্টিমিটারের মধ্যে হবে। শীতকাল কীরকম হয়? শুষ্ক হয় এবং শীতল হয়। আর গ্রীষ্মকাল উষ্ণ এবং আর্দ্র হয়। গ্রীষ্মকালে উষ্ণতা 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে উষ্ণতা 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এবং বার্ষিক উষ্ণতার যে প্রসর সেটাও কিন্তু অনেক বেশি থাকবে। আর্দ্রতা সারা বছর কত কীরকম থেকে? প্রায় কম থাকে, খুবই কম থাকে, 60 থেকে 75% মধ্যেই থাকে। এই ধরনের পরিবেশে আমরাই বসবাস করি, তাই না? তো এই ধরনের পরিবেশে যে উদ্ভিদগুলো জন্মায় সেগুলোকে বলা হচ্ছে কি? আর্দ্র পর্ণমোচী। কারণ এই সমস্ত এলাকাগুলোতে, এই যে দেখো এই এলাকাগুলোতে কি হয়? বৃষ্টিপাতটা 100 থেকে 200 সেন্টিমিটারের মতো হয়। আবার শীতকাল শুষ্ক থাকে এবং বর্ষাকালে যথেষ্ট বৃষ্টিপাত হয়। যে কারণে এখানে যে উদ্ভিদগুলো জন্মায় সেগুলো অবশ্যই পর্ণমোচী, কিন্তু এখানে আর্দ্রতাযুক্ত পরিবেশে জন্মায় জন্য বলা হচ্ছে কি? আর্দ্র পর্ণমোচী। এরা শীতকালে পাতা ছড়িয়ে দেয়। ঠিক আছে, এখানে যে উদ্ভিদগুলো দেখা যায় সেগুলো কি? শাল, সেগুন, শিমুল, মহুয়া, জারুল, কুসুম, আম, জাম, কাঁঠাল, শিরীষ, চন্দন, অর্জুন আর তুঁত গাছ। ঠিক আছে, এই উদ্ভিদগুলো সবাই দেখেছো। বেশ, এবারে দেখো 3 নম্বর স্বাভাবিক উদ্ভিদের যে ধরন, আমরা এর আগে দেখলাম কি? ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের দুটো ধরন। এবার 3 নম্বর যে উদ্ভিদটা, এটা আমরা নর্মালি কেউই দেখিনি। দেখো এটা হলো কি? ক্রান্তীয় মরু উদ্ভিদ। এই ক্রান্তীয় মরু উদ্ভিদ কোথায় জন্মাবে? দেখো মরুভূমিতে। বন্টন যদি দেখি কোথায় জন্মায়, রাজস্থানের থর মরুভূমি সংলগ্ন গুজরাট, পাঞ্জাব এবং হরিয়ানাতে এই উদ্ভিদ জন্মায়। ঠিক আছে, ভারতের পশ্চিম দিকে যে থর মরুভূমি আছে সেই মরুভূমি অধ্যুষিত এলাকা কোথায় কোথায় বলেছে? যে রাজস্থানের থর মরুভূমি সংলগ্ন, এই যে থর মরুভূমি সংলগ্ন রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা। ঠিক আছে, এই সমস্ত এলাকাগুলোতে এই যে দেখো এই যে ম্যাপের মধ্যে এই এলাকাটা চিহ্নিত করা আছে, এই সম্পূর্ণ এলাকাটাতেই দেখা যায় কি না? ক্রান্তীয় মরু উদ্ভিদ। এই উদ্ভিদগুলোর যদি বৈশিষ্ট্য বলি কী ধরনের হয়, তোমরা জেরোফাইট উদ্ভিদ আবার তোমাদের জীবন বিজ্ঞানে পড়েছো। সেই উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য কি? গাছগুলো ছোট ছোট হয়। এদের মূল যে থাকে কি? এদের মূলগুলো সুগভীর, মাটির খুব গভীরে যায় জলের সন্ধানের জন্য। কাণ্ড, এদের কাণ্ড কীরকম হয়? এদের কাণ্ড কিন্তু রসালো হয় এবং কাণ্ডগুলো কি হয়? কাণ্ডগুলোই পাতার কাজ করে। ঠিক আছে, কাণ্ডগুলো সবুজ রঙের হয় এবং খর্বাকৃতি হয়। এগুলো গাছগুলো বেশি বড় হয় না। পাতা কীরকম হয়? এদের পাতা বিশেষ থাকে না, পাতা মূলত কাঁটায় পরিণত হয়েছে অভিযোজিত হয়ে গিয়ে, যাতে করে কি বাষ্পমোচন কম হয় এবং অন্যান্য প্রাণী যে তৃণভোজী প্রাণীরা যাতে তাদের না খায় সেজন্য তারা কি করেছে? পাতাকে কাঁটায় পরিণত করেছে। এর বৈশিষ্ট্য আর কি? এদের যে কাণ্ডটা এটাই পাতার কাজ করে। ঠিক আছে, এর উদাহরণগুলো যদি দেখি, এর উদাহরণগুলো হলো কি কি উদ্ভিদ এগুলো? ক্যাকটাস, ফণিমনসা, বাবলা, খেজুর, কাটা ঝোপঝাড়, বিভিন্ন ধরনের ঘাস, এই ধরনের উদ্ভিদ এখানে জন্মায়। আর এই জাঙ্গল উদ্ভিদগুলোকে আবার কি বিজ্ঞানের ভাষায়, বিজ্ঞানসম্মত ভাষায় কি বলা হয়? এদের জেরোফাইটস বলা হয়। ঠিক আছে, পরিবেশ কি ধরনের পরিবেশে জন্মায়? উষ্ণ এবং শুষ্ক চরম ভাবাপন্ন মরু জলবায়ুতে এতে সৃষ্টি বা জন্ম হয়। ঠিক আছে, গড় উষ্ণতা কি হয়? গড় বার্ষিক উষ্ণতা খুব বেশি থেকে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালে উষ্ণতা আরও প্রচণ্ড বৃদ্ধি পায়। উষ্ণতার প্রসর খুব বেশি, অর্থাৎ সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতার মধ্যে ডিফারেন্স কিন্তু খুব বেশি। বৃষ্টিপাত মারাত্মকভাবে কম, মাত্র 25 সেন্টিমিটার বৃষ্টিপাত হয় কি না সন্দেহ আছে। 25 সেমিরও কম বৃষ্টিপাত সাধারণত এখানে হয়ে থাকে। আর্দ্রতা খুবই কম থাকে, শুষ্কতা বেশি, যাই কারণে এখানে এই ধরনের উদ্ভিদগুলো জন্মায়। ঠিক আছে, কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মায়, এদের জেরোফাইটস বলা হয়। দেখো এখানেই কিন্তু তোমাদের জীবন বিজ্ঞানের সঙ্গে ভূগোলের একটা মিল রয়েছে। তো আজকে যে 6টা বিভাগ রয়েছে তার মধ্যে দেখো এই ভিডিওতে, প্রথম ভিডিওতে আমি 3টা তোমাদের যে স্বাভাবিক উদ্ভিদের যে প্রথম 3টা যে ভাগ আছে সেই প্রথম 3টা ভাগকে কিন্তু কমপ্লিট করে দিলাম।
নেক্সট ভিডিওতে তোমরা যে পরের 3টে বিভাগ আছে এবং এখান থেকে যে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলো এবং সেখান থেকে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে, এখান থেকে দুটো খুবই 100% কমন দুটো প্রশ্ন 2 নম্বরে এসে থাকে, সেগুলো কিন্তু পরের দিন কিন্তু পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে নিয়মিত দেখতে হবে, ফলো করতে হবে। দেখো এর পরের ক্লাসে কিন্তু আমরা এই বিষয়গুলো, এই যে পরের ভাগগুলো আছে, এগুলো গুরুত্বপূর্ণ বিষয় জায়গাগুলো যে স্বাভাবিক উদ্ভিদের, সেগুলো পড়বো কিন্তু। তো ঠিক আছে, আজকের এই স্বাভাবিক উদ্ভিদের ক্লাসটা এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে আমি স্বাভাবিক উদ্ভিদের যে পরবর্তী ভাগগুলো এবং এখান থেকে আর কি কি গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেগুলো কিন্তু বলে দিতে চলেছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।